আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসির পদার্থবিজ্ঞান স্থির তড়িৎ, এটা আমার শেষ লেকচার। এই লেকচারে আমরা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, বলরেখা, তড়িৎ বিভব, বিভব পার্থক্য, ধারক এবং এই অধ্যায়ের কিছু ম্যাথ। তো আসো শুরু করা যাক। প্রথমে আসো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা আসলে কি বুঝি? ফিল্ড শব্দের অর্থ কী? ক্ষেত্র বা মাঠ, তাই না? যেমন পৃথিবীর চারিদিকে কি রয়েছে? মহাকর্ষ ক্ষেত্র। পৃথিবী তার আশেপাশের সকল বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, তাই না? পৃথিবী কি করে? আমরা যদি একটা পৃথিবী আঁকার চেষ্টা করি, এই যে পৃথিবীর চারিদিক জুড়ে একটা ক্ষেত্র রয়েছে, যেটাকে বলি হচ্ছে আমরা মহাকর্ষ ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে যেই বস্তুই আসুক না কেন, পৃথিবী তাকে নিজের দিকে টানার চেষ্টা করে। কিন্তু এই যে পৃথিবী অপর বস্তুকে যে টানার যে বল, সেটাকে কি বলি? মহাকর্ষ বল। এই বলের প্রভাব এই ক্ষেত্রের ভিতরেই শুধুমাত্র থাকে। কোনো কারণে যদি এই ক্ষেত্রের বাইরের কোনো বস্তু থাকে, তাহলে পৃথিবী ওই বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করতে পারে না। তাহলে পৃথিবী যেই ক্ষেত্রের মধ্যে সকল বস্তুকে নিজের মধ্যে আকর্ষণ করতে পারে, সেই ক্ষেত্রটাকে বলি কি? মহাকর্ষ ক্ষেত্র। সিমিলারলি, একটা চার্জ যখন থাকে, একটা প্লাস কুলম চার্জ, ধরো প্লাস কিউ কুলম চার্জ, তো এই চার্জের তো অন্য একটা চার্জকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, মাইনাস চার্জকে, আবার অন্য একটা প্লাস চার্জকে বিকর্ষণ করার ক্ষমতা রয়েছে। এমন না যে এই প্লাস চার্জ বা এই মাইনাস চার্জটা যত দূরেই থাকুক না কেন, এই প্লাস কিউ কুলম চার্জটাকে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এরকম কখনো ঘটবে না। একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে শুধুমাত্র এই ঘটনাটা ঘটতে থাকবে। আকর্ষণ বা বিকর্ষণ বল শুধুমাত্র একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে ঘটতে থাকবে। ওই ক্ষেত্রটাকে বলে হচ্ছে এই প্লাস চার্জের তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কী জিনিস? ধরা যাক কিউ একটি আধান। এই আধানের চারিপাশে এমন একটি অঞ্চল রয়েছে, এমন একটি অঞ্চল সৃষ্টি হয় যেখানে অন্য কোনো আধান আনলে, ওই অঞ্চলের মধ্যে অন্য কোনো আধান আনলে শুধুমাত্র বল প্রভাব করবে, এবং ওই অঞ্চলটাকে কি বলবো? তড়িৎ ক্ষেত্র। কার তড়িৎ ক্ষেত্র? এই কিউ চার্জের তড়িৎ ক্ষেত্র। যেমন পৃথিবীর চারিদিকে মহাকর্ষ ক্ষেত্র, পৃথিবী তার চারিদিকে ওই একটা নির্দিষ্ট অঞ্চলের ভিতরেই শুধুমাত্র অন্য একটা বস্তুকে টানতে পারে। তাহলে ওইটাকে কি বলি আমরা? পৃথিবীর ক্ষেত্র, মানে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র। একইভাবে চার্জের আধানের আশেপাশে তড়িৎ ক্ষেত্র রয়েছে। তো আসো তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। তাহলে দেখো, এই যে এখানে একটা প্লাস কিউকুলম চার্জ, কিউকুলম চার্জ এবং এই কিউকুলম চার্জের চারিদিকে একটি ক্ষেত্র তৈরি হয়েছে, যেটাকে আমরা বলতেছি এই কিউকুলম চার্জের তড়িৎ ক্ষেত্র। দেখো, এই যে কিউকুলম চার্জের একটা পজিটিভ চার্জ আনা হয়েছে, এই পজিটিভ চার্জকে এই কিউকুলম চার্জ কী করবে? বিকর্ষণ করবে না। আবার এখানে একটা নেগেটিভ চার্জ আনা রয়েছে, এই নেগেটিভ চার্জকে কিউকুলম চার্জ কী করবে? নিজের দিকে আকর্ষণ করবে না। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলগুলো প্রয়োগ হচ্ছে বা বিকর্ষণ বলগুলো কাজ করতেছে, এটা কখন কাজ করবে? শুধুমাত্র এই যে আকাশী কালার যে ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে। এই ক্ষেত্রের বাইরে যদি একটা প্লাস কুলম চার্জ থাকে, তাহলে কিন্তু এই চার্জের সাথে এর কোনো আকর্ষণ বিকর্ষণ বলে কোনো প্রভাব থাকবে না। তাহলে এই আধানের চারপাশে এমন একটি অঞ্চল সৃষ্টি হয় যেখানে অন্য কোনো আধান আনলে সে বল অনুভব করে না। এই অঞ্চলটাকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এখন আসলে তড়িৎ তীব্রতা বা প্রাবল্য কী জিনিস? প্রশ্ন হলো, তড়িৎ ক্ষেত্র কতটা শক্তিশালী, এটা বোঝার জন্য হচ্ছে আমরা তড়িৎ তীব্রতাকে ব্যবহার করে থাকি। ধরলাম যে আমার কাছে একটা প্লাস কিউ কুলম চার্জ রয়েছে, আবার কারো কাছে প্লাস ডাব্লিউ কুলম চার্জ রয়েছে। এখন এই প্লাস কিউ কুলম চার্জের জন্য তো চারিদিকে একটা ক্ষেত্র তৈরি হবে না, চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। আবার প্লাস ডাব্লিউ কুলম চার্জের জন্য চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তো কার তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত বেশি? কার তড়িৎ ক্ষেত্রে, ধরো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা চার্জকে আমরা নিয়ে আসছি, এই চার্জটা এই তড়িৎ ক্ষেত্রে কতটুকু আকর্ষণ করবে, বা এই কিউকুলম চার্জের এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনলে কতটুকু আকর্ষণ বা বিকর্ষণ বল এটার উপর প্রভাব হবে, বা এইখানে এক কিউকুলম চার্জ নিয়ে আসলে কতটুকু আকর্ষণ বা বিকর্ষণ বল এটার উপর প্রভাব হবে, সেটা বোঝার জন্য হচ্ছে আমরা তড়িৎ তীব্রতা বা প্রাবল্যকে ব্যবহার করি। তাহলে তড়িৎ তীব্রতা বা প্রাবল্যের সংজ্ঞা কি? তড়িৎ ক্ষেত্রের, এই যে একটা তড়িৎ ক্ষেত্র, ধরো এটা হচ্ছে প্লাস কিউকুলম চার্জ, এটা হচ্ছে একটা তড়িৎ প্লাস কিউকুলম চার্জের তড়িৎ ক্ষেত্র।
তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, ধরলাম এই বিন্দুতে একক ধনাত্মক পরক আধানের উপর, মানে একক ধনাত্মক আধানকে স্থাপন করলে, ধর +1 কুলম্ব চার্জকে আমরা এই বিন্দুতে স্থাপন করেছি, স্থাপন করলে এই +1 কুলম্ব আধানের উপর যেই বল ক্রিয়া করে সেটাকে আমরা কি বলবো? ওই বিন্দুর তড়িৎ তীব্রতা, ওই বিন্দুর তড়িৎ তীব্রতা। তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো প্রত্যেকটা বিন্দুর তড়িৎ তীব্রতা কী হবে? আলাদা আলাদা হবে। ধরো এই বিন্দুতে যদি আমরা +1 কুলম্ব চার্জ আনি, এইটা যেই বলে আকর্ষণ করবে, আমরা যদি এর কাছাকাছি আনি তার থেকে বেশি বলে আকর্ষণ করবে না, আবার তার থেকে যদি দূরে নিয়ে যাই একটু কম বলে আকর্ষণ করবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্যের মান কী হবে? আলাদা আলাদা হবে। এবং তোমরা একটা জিনিস মনে রাখো, তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য হচ্ছে একটি ভেক্টর রাশি, একটি ভেক্টর রাশি যার মান, ভ্যালু এবং ডাইরেকশন বা দিক দুইটাই রয়েছে, যার ভ্যালু মানও রয়েছে এবং দিকও রয়েছে। তাহলে তড়িৎ তীব্রতা হচ্ছে একটা ভেক্টর রাশি যার মান রয়েছে এবং দিকও রয়েছে। এবং তড়িৎ তীব্রতা কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমরা একটা একক ধনাত্মক চার্জকে স্থাপন করব, স্থাপন করলে ওইটার উপর এই যে আমার কিউ চার্জটা যেই বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, ওই বলটাকে আমরা কি বলবো? ওই বিন্দুর তড়িৎ তীব্রতা, এই এ বিন্দুর তড়িৎ তীব্রতা। তো দেখো এই যে আমরা +q কুলম্ব চার্জকে বা 1 কুলম্ব চার্জকে আমরা +q কুলম্ব চার্জ ধরতেছি, q কুলম্ব চার্জকে আমরা অসীম থেকে এই p বিন্দুতে নিয়ে আসছি। তো p বিন্দুতে নিয়ে আসার পরে এই +q কুলম্ব চার্জটা যেই পরিমাণ বিকর্ষণ বল কাজ করতেছে এটার উপর, সে অনুভব করবে যেই পরিমাণ বিকর্ষণ বলটা, সেটাকে কি বলবো? এই p বিন্দুর তড়িৎ তীব্রতা। তাহলে এখানে একটি কিউ আধান আছে, এই আধানের চারপাশে এমন একটি অঞ্চল সৃষ্টি হয় যেখানে অন্য কোনো আধান আনলে সে বল অনুভব করবে, অবশ্যই অন্য কোনো আধান আনলে সে অবশ্যই সে বল অনুভব করবে। এই অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র বলা হয়, হ্যাঁ এই অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র বলা হয়। এবং তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত একক ধনাত্মক আধান পরক আধানের উপর ক্রিয়াশীল বলকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে। পরক আধান বলতে এই যে মাঝে যে আধানটা, যার কারণে হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে, সেই আধানের কথা বলতেছে। এই আধানের কারণে আমরা যে নতুন করে যে +1 কুলম্ব চার্জ আনবো, সেটার উপরে যে আকর্ষণ আর বিকর্ষণ বল কাজ করবে, সেটাকে কি বলবো? তড়িৎ তীব্রতা। তো এখন আসো আমরা তড়িৎ তীব্রতার সমীকরণ প্রতিপাদন করার চেষ্টা করি। তো ধরলাম আমার একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, তো তড়িৎ ক্ষেত্রে আমার পরক আধান হচ্ছে ধরো কিউ। এখন এইখানে আমরা তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে আমরা +1 কুলম্ব চার্জকে নিয়ে আসছি, +1 কুলম্ব চার্জকে নিয়ে আসছি। তো এটার উপরে আচ্ছা এটা ধরো ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল কিউ। তো এটার কারণে এই ক্যাপিটাল কিউ চার্জের কারণে এর একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। তো তড়িৎ ক্ষেত্রের এ বিন্দুতে ধরো আমরা, দুঃখিত, +1 না, ধরো আমরা কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসছি এ বিন্দুতে, কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসছি, কিউ পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসছে। তো তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা কী ছিল? মানে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা কী ছিল? কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জকে নিয়ে আসলে যে পরিমাণ বল ক্রিয়েট হবে সেটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। তো আমরা দেখব কি যে এই বিন্দু তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাচ্ছি। তো শুরুতে আমরা অসীম থেকে কিউ পরিমাণ চার্জকে এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এই কিউ পরিমাণ চার্জের উপর কী পরিমাণ বল ক্রিয়েট হচ্ছে, কাজ করতেছে, সেটা আমরা মেজার করব। তাহলে যদি আমরা ঐকিক নিয়ম করতে চাই যে কিউ পরিমাণ চার্জের জন্য আমার বল মেজার করা হয় হচ্ছে এফ পরিমাণ, কিউ পরিমাণ চার্জের জন্য আমরা বল পাচ্ছি হচ্ছে এফ পরিমাণ। তাহলে কিউ কুলম্ব চার্জের জন্য বল পাচ্ছি এফ পরিমাণ, তাহলে 1 কুলম্ব চার্জের জন্য কতটুকু বল পাবো? F/Q না? তাহলে এই F/Qকে আমরা কি বলি? এই F/Qকে আমরা কি বলবো? 1 কুলম্ব চার্জের জন্য তড়িৎ প্রাবল্য। তো 1 কুলম্ব চার্জের জন্য যেই পরিমাণে বল হয়, 1 কুলম্ব চার্জের জন্য যে পরিমাণে বল পাওয়া যায়, সেটাকে আমরা কি বলি? তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্যের সমীকরণ কি হবে? E = F/Q। এখন তড়িৎ প্রাবল্যের একক কি হবে? এই বলের একক কি? নিউটন। এই চার্জের একক কি? কুলম্ব। তা তড়িৎ প্রাবল্যের একক কি হবে? নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের এসআই একক, তড়িৎ প্রাবল্যের এসআই একক। তাহলে তড়িৎ প্রাবল্যের মৌলিক সূত্র হচ্ছে E = Q/F/Q। এফ হচ্ছে বল এবং কিউ হচ্ছে চার্জ। তো এখন তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি কোনো ক্ষেত্রের ওই এ বিন্দু তড়িৎ প্রাবল্য 100 নিউটন পার কুলম্ব বলতে কী বুঝো?
তাহলে 100 নিউটন পার কুলম্ব বলতে আমরা কি বুঝবো? ধরো একটা তাহলে এই 100 নিউটন পার কুলম্ব বলতে বুঝি এই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আমরা যদি 1 কুলম্ব চার্জকে নিয়ে আসি, তাহলে ওই চার্জের জন্য এই কিউ বলের দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে? 100 নিউটন, তাই না? তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ তীব্রতা ই ইকুয়াল টু 100 নিউটন পার কুলম্ব বলতে আমরা কি বুঝবো? যে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আমরা যদি পজিটিভ 1 কুলম্ব ধনাত্মক চার্জকে রাখি, তাহলে এই পজিটিভ 1 কুলম্ব ধনাত্মক চার্জটা কী পরিমাণ বল অনুভব করবে? 100 নিউটন বল অনুভব করবে, পারবা না? আবার আমরা যদি 0.5 কুলম্ব চার্জকে রাখি, তাহলে কি পরিমাণ বল অনুভব করবে? 1 জন্য যদি 100 নিউটন হয়, 0.5 জন্য কত হবে? তাহলে ই ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে এফ ইকুয়াল টু কত হবে? ই ইন্টু কিউ। তাহলে ই হচ্ছে 100 আর কিউ হচ্ছে 0.5, তাহলে 50 নিউটন। খুবই সহজ। এখন আসো আমরা বিন্দু আধানের জন্য তীব্রতা বের করি। এটা তো একটু আগে আমরা কি করেছিলাম দেখো তো, বাইরে থেকে কিউ পরিমাণ চার্জ নিয়ে আসছিলাম এবং ওইটার সাথে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে যে কিউ পরিমাণ চার্জের জন্য কী পরিমাণ বল কাজ করে আর 1 জন্য কী পরিমাণ বল কাজ করবে, ওইটা দিয়ে হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্যের মান বের করছিলাম। এখন ধরো আমার কাছে আমি জানতে চাচ্ছি যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেটা। তাহলে দেখো, ধরা যাক এখানে একটি উৎস রয়েছে, সেই উৎসটা হচ্ছে কিউ মানের একটা আধানের উৎস রয়েছে এবং ওই উৎস চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে এবং এই তড়িৎ ক্ষেত্রের আর দূরত্বে 1 কিউ কুলম্ব চার্জকে রাখা হলো। কিউ কুলম্ব চার্জকে কী করা হলো? রাখা হলো আর দূরত্বে। তো আর দূরত্বে কিউ কুলম্ব চার্জ রাখার জন্য এখানে আমরা তড়িৎ বল পাবো না, আকর্ষণ বা বিকর্ষণ বল পাবো না। এটার উপরে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। এটা তো পজিটিভ নেগেটিভ হতে পারে, এটা তো ধরো পজিটিভ, এটাও ধরো পজিটিভ কী করে? বিকর্ষণ। তাহলে এখানে একটা বিকর্ষণ বল পাবো না। তো বিকর্ষণ বল আমরা কীভাবে বের করতে পারি? কুলম্বের সূত্র থেকে। তো এফ ইকুয়াল টু কত হবে? 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার। এটা কিউ1 কিউ2, এটা হচ্ছে ডি স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে। আর এই জিনিসটাকে বলে হচ্ছে কে বা কনস্ট্যান্ট, যেটার মান হচ্ছে 9 × 10⁹। তো এখান থেকে আমরা এই কিউ চার্জের উপর কী পরিমাণ বল কাজ করবে সেটা আমরা বের করতে পারবো। একটু আগে আমরা প্রাবল্যের সূত্র কি পড়েছিলাম? ই ইকুয়াল টু এফ বাই কিউ। এখন যদি আমরা এই এফ কী পরিমাণ বল কাজ করবে সেটা আমরা কুলম্বের সূত্র থেকে পাইছি, এই এফ এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি হবে? 1/4 পাই এপসাইলন নট কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার, মানে আর স্কোয়ার। এবং নিচে একটা কিউ আছে, ক্যাপিটাল কিউ আর ক্যাপিটাল কিউ কাটা, শুধু স্মল কিউ কাটা, ক্যাপিটাল কিউ থাকবে। তাহলে এখানে কি থাকে? ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ ইন্টু আর স্কোয়ার। এই 1/4 পাই এপসাইলনটাকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট কের মাধ্যমে প্রকাশ করি, যার ভ্যালু কত? 9 × 10⁹ নিউটন পার কুলম্ব। এই দেখো, তাহলে 1/4 পাই এপসাইলনকে যদি আমরা কী দ্বারা প্রকাশ করব? কে দ্বারা, যেটার ভ্যালু কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে তড়িৎ প্রাবল্যের রাশিমালা কী হবে? ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। এখানে কিউ হচ্ছে উৎসের আধান, যেই উৎস থেকে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে, এই যেই উৎস থেকে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে ওই উৎসের আধান। এবং কে হচ্ছে কুলম্ব ধ্রুবক, এটা তো কনস্ট্যান্ট। এবং আর হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের যেই বিন্দুতে হচ্ছে আমরা ওই +1 কুলম্ব চার্জকে নিয়ে আসছিলাম, ওইখান থেকে ওই উৎসের দূরত্ব কত, ওটা হচ্ছে আর। বুঝতেছো? তাহলে উৎস আধান থেকে দূরত্ব কত দূরে আমরা নিয়ে আসছিলাম। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই তড়িৎ ক্ষেত্রটা সবসময় উৎসের আধানের সাথে কি সম্পর্ক? সমানুপাতিক। এই তড়িৎ ক্ষেত্রকে যদি বাড়াও, এই কিউকে যদি বাড়াও, আমার তড়িৎ প্রাবল্যের মান কী হবে? বাড়বে। এবং এই আর এর সাথে ডিস্টেন্সের সাথে সম্পর্ক কীরকম? ব্যস্তানুপাতিক। এই ডিস্টেন্স যত তুমি বাড়াবা, এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে? তত কমবে। এই দেখো, তুমি যত কাছে থাকবা এইখানে তড়িৎ প্রাবল্যের মান বেশি হবে, কারণ কি? দূরত্ব কম হলে তড়িৎ প্রাবল্যের মান বেশি হবে। আর যত তুমি দূরে যাবা এই তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ প্রাবল্যের মান কী হবে? কমে যাবে, কারণ দূরত্ব বাড়লে তড়িৎ প্রাবল্যের মান কী হয়ে যায়? কমে যায়। তাহলে দেখো, এখানে কিউ বাড়লে ই এর ভ্যালু কী হবে? বেড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। এবং কিউ কমলে ই এর ভ্যালু কী হবে? কমে যাবে।
এবং আর বাড়লে ই দ্রুত কমে। তাহলে ই এর সাথে কিও সম্পর্ক হচ্ছে সমানুপাতিক এবং ই এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন আসো তড়িৎ বলরেখা সম্পর্কে আমরা জানি। তো তড়িৎ বলরেখা কি জিনিস? কোনো আধানের চারপাশে তড়িৎ ক্ষেত্রের দিক ও প্রকৃতি বোঝার জন্য যে কাল্পনিক রেখাসমূহ আঁকা হয় তাকে তড়িৎ বলরেখা বলে। কোনো আধানের চারপাশে, ধরো একটা আধান রয়েছে কিউ, এই আধানের চারপাশে কি হয়? তড়িৎ ক্ষেত্র তৈরি হয় না? এই তড়িৎ ক্ষেত্রটা কেন তৈরি করা হয়? মনে করা হয় যে এখান থেকে কাল্পনিক কিছু রেখা তো বের হচ্ছে, তাহলে এই যে কাল্পনিক রেখা বের হচ্ছে এইটা কোথায় থাকে? এই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই থাকে। তাহলে এই কাল্পনিক রেখার প্রভাব যতটুকু থাকবে ওইটাকে বলতেছি আমরা তড়িৎ ক্ষেত্র। তাহলে আধানের চারিদিকে তড়িৎ ক্ষেত্রের দিক ও প্রকৃতি বোঝার জন্য এই তড়িৎ ক্ষেত্রটা কতটুকু বড়, তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে এবং তড়িৎ ক্ষেত্রের কতটুকু সাইজ কীরকম হবে প্রকৃতি বোঝার জন্য যে কাল্পনিক রেখাসমূহ আঁকা হয় তাদেরকে কি বলবো আমরা? তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। অথবা তড়িৎ ক্ষেত্রে একটি ধনাত্মক পরীক্ষণ আধান মুক্তভাবে চলতে যে পথ অতিক্রম করবে সে পথকে তড়িৎ বলরেখা বলে। তার মানে এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ধনাত্মক আধান, ধরো এটা কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসছে, তো প্লাস কিউ পরিমাণ 1 কুলম্ব চার্জকে আমরা যখন নিয়ে আসবো এটা তো এটাকে বিকর্ষণ করবে, তাই না? তো কোন পথগুলোতে বিকর্ষণ করবে, মানে কোন রাস্তা ধরে এটা যাবে তাহলে বিকর্ষণের ফলে, ওই পথকে আমরা কি বলবো? তড়িৎ বলরেখা। ওই পথকে আমরা কি বলবো? তড়িৎ বলরেখা। তাহলে তড়িৎ বলরেখা ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন কে? মাইকেল ফ্যারাডে। তড়িৎ বলরেখা সম্পর্কে সবার প্রথম ধারণা কে দেয়? মাইকেল ফ্যারাডে। তো মনে করা হয় যে ধনাত্মক আধান থেকে যেই তড়িৎ বলরেখাগুলো বের হয় সেগুলো হচ্ছে এরকম সমান্তরাল এবং বাইরের দিকে, তীর চিহ্নটা হবে কি বাইরের দিকে। মনে করা হয় যে ধনাত্মক চার্জ থেকে বলরেখা বের হয় এবং ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলো চিন্তা করা হয় যে বলরেখাগুলো যেন ভিতরের দিকে ঢুকতেছে, মানে তীর চিহ্নটা কোন দিকে হবে? ভিতরের দিকে হবে। মনে করা হয় যে প্লাস চার্জ থেকে বলরেখাগুলো বের হয় এবং মাইনাস চার্জে বলরেখাগুলো প্রবেশ করে। তো ধরো দুইটা চার্জ প্লাস মাইনাস পাশাপাশি আছে, তাহলে কি কেস ঘটবে? এই যে প্লাস থেকে বলরেখাগুলো বের হচ্ছে এবং মাইনাসে প্রবেশ করতেছে, প্লাস থেকে বলরেখাগুলো বের হচ্ছে এবং মাইনাসে প্রবেশ করতেছে। তাহলে আমরা যদি একটা সিঙ্গেল ধনাত্মক আধানকে রাখি দেখা যাবে যে ওইখান থেকে বলরেখা সব বের হচ্ছে। একটা সিঙ্গেল ঋণাত্মক আধানকে রাখলে দেখা যাবে যে ওইখান থেকে সব বলরেখাগুলো প্রবেশ করতেছে ওটার মধ্যে, এবং বিপরীত দুটো চার্জকে যখন রাখবো দেখা যাবে যে বলরেখাগুলো প্লাস থেকে বের হয়ে মাইনাসে প্রবেশ। তো এখন আমরা তড়িৎ বলরেখার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। কি বৈশিষ্ট্য? বলরেখা ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয়ে ঋণাত্মক আধানের উপর হ্যাঁ, এই যে দেখো ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয়ে ঋণাত্মক আধানে কি হচ্ছে? সমাপ্ত হচ্ছে না? ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয়ে ঋণাত্মক আধানে গিয়ে সমাপ্ত হচ্ছে। তারপরে কি বলছে? বলরেখা কোনো দুটি রেখা কখনো একে অপরকে ছেদ করে না। দেখো তো এই যে বলরেখা আরেকটা রেখাকে কখন কি ছেদ করছে? না, ছেদ করে না। এটা উপর দিকে চলে যাচ্ছে, এটা এই সরলরেখা চলে যাচ্ছে, এই সরলরেখা চলে যাচ্ছে, একটা আরেকটাকে কোনোদিনও ছেদ করবে না, কারণ ছেদ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দুটি দিক হয়ে যাবে, যা অসম্ভব। যদি এটা কোনোভাবে একটাকে ছেদ করতো তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক আলাদা আলাদা হয়ে যেত। এটা কোনোদিন অভাব না, একটা তড়িৎ ক্ষেত্রের দিক তো একটাই থাকবে। যে বিন্দুতে বলরেখা স্পর্শক আঁকা হয় সেই স্পর্শকের দিকই তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে। ধরো এইখানে একটা স্পর্শক এঁকেছি, স্পর্শক, তাহলে এই স্পর্শকের দিকই কি হবে? তড়িৎ ক্ষেত্রের দিক। স্পর্শকের দিকই কি হবে? তড়িৎ ক্ষেত্রের দিক। এখন আসো যে বিন্দুতে, এখন যেখানে বলরেখা ঘন সেখানে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বেশি। দেখো বলো তো তোমরা কোন বিন্দুতে তড়িৎ বলরেখা ঘন হবে? দেখো তো তোমার কাছে কি মনে হয়? এখান থেকে তড়িৎ ক্ষেত্রটা আরও উপরের দিকে যাবে না? ধরো এই সাইড, এটা এদিকে যাবে, এটা এখানে যাবে, এখানে যাবে, এটা আরও দূরে সরতে থাকবে। তাহলে যত দূরে যাবে এদের মধ্যে ডিস্টেন্স কি বাড়বে না? তার মানে আমরা এই চার্জ থেকে যত দূরের দিকে যাব তড়িৎ বলরেখার মান কমে যাবে, মানে ঘনত্ব কমে যাবে। দেখো এইখানে যদি আমরা 1 ঘনমিটার জায়গা নিতাম, এখানে যেই পরিমাণ বলরেখা পাচ্ছি দুইটা, আমরা যদি এখানে 1 ঘনমিটার জায়গা নেই, এই 1 ঘনমিটার জায়গার মধ্যে বলরেখা কয়টা পাচ্ছি? 5-6টা। তার মানে যেখানে বলরেখার ঘনত্ব কম দূরের দিকে সেখানে তড়িৎ ক্ষেত্রের মান কত, তড়িৎ প্রাবল্যের মান কত হবে? কম হবে, তাই না? আমরা একটু আগেও জেনে এসেছি যে চার্জ থেকে যত বেশি দূরে যাওয়া যায়, ডিস্টেন্স যত বেশি হবে প্রাবল্যের ভ্যালু কত হবে? কম হবে, এবং যত কাছের দিকে থাকা যায় তড়িৎ প্রাবল্যের ভ্যালু কী হবে? বেশি হবে, এর ভ্যালু বেশি হবে, তাই না? তাহলে এই যে কেন হয়? কারণ হচ্ছে কাছের দিকে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি থাকে এবং দূরের দিকে তড়িৎ বলরেখার ঘনত্ব কমে যায়, যার কারণে প্রাবল্যের ভ্যালুও কমে যায়। যেখানে রেখা দূরে দূরে থাকে সেখানে তড়িৎ ক্ষেত্র দুর্বল। হ্যাঁ অবশ্যই, যত দূরে যাওয়া যাবে তড়িৎ ক্ষেত্র কী হবে? বেশি দুর্বল হয়ে যাবে।
তড়িৎ সাম্যাবস্থায় পরিবাহকের ভেতরে কোনো তড়িৎ বড়লেখা থাকে না। ধরো একটা বস্তু আছে যেটার মধ্যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তাহলে এটা কি একটা নিউট্রাল বস্তু না? তড়িৎ সাম্যাবস্থায় আছে, তো নিউট্রাল বস্তু বা তড়িৎ সাম্যাবস্থা থাকলে এখান থেকে বলরেখা বের হবে? কোনো দিনও বের হবে না। তাহলে নিউট্রাল বস্তুর ক্ষেত্রে তড়িৎ বলরেখা বের হয় না। বলরেখা কখনো বদ্ধ বক্ররেখা গঠন করবে না। বলরেখা কি করবে না? কখনো বদ্ধ বক্ররেখা গঠন করবে। এরকম হবে না যে বলরেখা এখান থেকে বের হয়ে ঘুরে আবার এখানে আসছে, একটা লুপ ক্রিয়েট হয়েছে, আবার ক্ষেত্র তৈরি করবে। এরকম কখনো হবে না। যেখান থেকে বলরেখা বের হবে এটা ছড়িয়ে যেতে থাকবে চারিদিকে ওই বরাবর, ওই সরলরেখা বরাবর এটা যেতে থাকবে। সমজাতীয় তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো পরস্পর সমান্তরাল এবং সমদূরবর্তীতে অবস্থান করে। হ্যাঁ, এই দেখো সমজাতীয় তড়িৎ ক্ষেত্রে এই যে প্লাস থেকে যতগুলো বলরেখা তৈরি হয়েছে, বের হয়েছে একটা, এটা দেখো প্রত্যেকটা বলরেখা কি পরস্পরের থেকে সমদূরবর্তী না? পরস্পরের থেকে সমদূরবর্তী এবং কি বলছে? সমান্তরাল এবং পরস্পরের সাথে সমান্তরাল। এটা সমান্তরাল এবং সমদূরবর্তী হবে অবশ্যই। তাহলে আমাদেরকে অবশ্যই তড়িৎ বলরেখার এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। এখন আসো তড়িৎ বলরেখার গুরুত্ব। তো তড়িৎ বলরেখা আমরা কেন নির্ণয় করি বা তড়িৎ বলরেখাটা কেন নিয়ে আসা হয়েছে? কারণ হচ্ছে তড়িৎ বলরেখার সাহায্যে আমরা তড়িৎ ক্ষেত্রের দিক নির্ণয় করতে পারি, তড়িৎ ক্ষেত্রটা কতটুকু তীব্র সেটা বোঝা যায়, এবং আধানের চারপাশে তড়িৎ ক্ষেত্রের বণ্টন সহজে চিত্রের মাধ্যমে প্রকাশ করা যাবে, তাই না? তা এখন আসো তড়িৎ বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য বলতে আসলে আমরা কি বুঝি? বিভব পার্থক্য হচ্ছে কাজের পার্থক্য। তাহলে দেখো কি বলতেছি, ধরো আমার কাছে একটা বিন্দু আছে এ এবং আরেকটা বিন্দু আছে বি। তো বিভব পার্থক্য বোঝার আগে আমরা বিভব পার্থক্যের সংজ্ঞাটা একটু পড়ে আসি। কি বলতেছে? কোনো তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক চার্জ সরাতে বাহ্যিক যে বল যে কাজ করে সেটিকে বিভব পার্থক্য নির্দেশ করে। তাহলে বিভব পার্থক্যের সংজ্ঞা বলতে আমরা কি বুঝবো? সংজ্ঞা যদি জিজ্ঞাসা করে আমরা কি বলবো? একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে বাহ্যিক বল দ্বারা কৃতকাজের পরিমাণকে কী বলবো? তড়িৎ বিভব। ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, তো তড়িৎ ক্ষেত্রের এই বিন্দু থেকে এই বিন্দুতে আমরা ধনাত্মক +1 কুলম্ব চার্জকে সরাবো, এইখান থেকে এটাকে এইখানে সরিয়ে নিয়ে আসবো। তো নিয়ে আসতে কি আমার একটা বল লাগবে না? তো এই বলের কারণে কি আমার একটা কাজ করতে হবে না? বল ক্রিয়েট করতে, বল দিলে তো কাজ হবে। এখান থেকে এটাকে যদি স্মরণ ঘটাতে চাই তাহলে তো আমার কাজ করতে হবে। ওই যে পরিমাণ কাজ হবে সেটাকে আমরা কি বলবো? তড়িৎ বিভব পার্থক্য। তড়িৎ বিভব পার্থক্য। তাহলে এখন আসো আমরা বিভব পার্থক্যটা বের করার চেষ্টা করি। ধরি দুইটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করব, সেটা হচ্ছে এ বিন্দু আর বি বিন্দু। তাহলে আমরা একটা ধরি কিউ কুলম্ব চার্জ রয়েছে। তাহলে কিউ কুলম্ব চার্জকে এই এ থেকে বিতে নিতে আমরা কৃত কাজ করা লাগছে হচ্ছে কিউ এক্সটার্নাল, মানে ডাব্লু পরিমাণ। কিউ পরিমাণ চার্জকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে আমার কাজ করা লাগছে হচ্ছে ডাব্লু পরিমাণ। তাইলে কিউ পরিমাণ চার্জকে এ থেকে বিতে নিতে আমার কাজ করতে হয় ডাব্লু পরিমাণ। 1 পরিমাণ চার্জকে বা 1 কুলম্ব চার্জকে এ থেকে বিতে নিতে আমার কী পরিমাণ কাজ করতে হবে? W/Q। ঐকিক নিয়ম সোজা, কিউ এর জন্য যদি ডাব্লু পরিমাণ কাজ হয় একের জন্য কতটা হবে? W/Q। তাহলে এই যে W/Q কী হবে? একক চার্জের জন্য কৃত কাজ। আর একক চার্জের জন্য যে পরিমাণ কাজ করতে হয় ওই চার্জটাকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে, একক পরিমাণ চার্জকে কোনো তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে আমরা কি বলবো? বিভব পার্থক্য। এ বি এর বিভব পার্থক্য। যেহেতু বিভব পার্থক্য সে কারণে হচ্ছে ডেল ভি লেখা হয়েছে, ডেল দিয়ে বোঝায় হচ্ছে পার্থক্য, বিভব পার্থক্য। তাহলে ডেল ভি ইকুয়াল টু কত? W/Q। আবার দেখো তো এইখানে ডেল ভি এ বি বলতে কি বোঝাচ্ছে? ডেল ভি এ বি বলতে বোঝাচ্ছে এই যে বিভব পার্থক্যটা। বিভব পার্থক্য কোন কোন বিন্দুর মধ্যে? এ আর বি বিন্দুর মধ্যে, বি। তো এ বির মধ্যে বিভব পার্থক্য আমরা কী দ্বারা প্রকাশ করব? ডেল ভি এ বি। এ হচ্ছে ইনিশিয়াল বিন্দু, বি হচ্ছে শেষ বিন্দু, স্টার্ট বিন্দু এবং শেষ বিন্দু, এন্ডিং বিন্দু। তাহলে ডেল ভি এ বলতে কী বোঝাচ্ছে? এই এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, সেটা কত?
সেই এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভবকে যদি আমরা বিয়োগ করি তাহলেও তো বিভব পার্থক্য পাবো, তাই না? ধরো আমাদের কাছে তড়িৎ ক্ষেত্র দেয়া আছে, বলা আছে যে এই বিন্দু এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। এই এ বি বিন্দুর বিভব দেয়া আছে 10 ভোল্ট, এ বিন্দুর বিভব দেয়া আছে 5 ভোল্ট। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? এটা থেকে এটা তো বাদ দিব, তাই তো? তাহলে 10 - 5 সেটাই লিখেছে যে দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কী হবে। যদি বিভব পার্থক্য দেয়া থাকে তাহলে তো ভালো, মানে শেষেরটা থেকে শুরুটা বাদ দিলে কী হবে, বিভব পার্থক্য চলে আসবে। অথবা ওই এ থেকে বি বিন্দুতে 1 কুলম্ব চার্জকে সরাতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই কি আমার বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য ইকুয়াল টু কাজ বাই আধান। আধানকে যদি আমরা কাজকে যদি আমরা আধান দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কী পাবো? ওই এ বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এখন আসো বিভব কাকে বলে। একটু আগে দেখো তো আমরা এ এবং বি বিন্দুর মধ্যে আমরা +1 কুলম্ব চার্জকে নিয়ে গিয়েছিলাম, +1 কুলম্ব চার্জকে আমরা এ থেকে বিতে নিয়ে গিয়েছিলাম। এখন এই যে দুইটা বিন্দু নিয়েছিলাম, এই দুইটা বিন্দুর মধ্যে যদি এ বিন্দুটা অসীম হয়, ইনফাইনাইট, তাহলে আমরা যেই পরিমাণ কাজ করতে হবে সেটাই বলে হচ্ছে ওই বি বিন্দুর বিভব। চলো একটু পড়ি কি বলেছে। কোনো নির্দিষ্ট বিন্দুতে অসীম থেকে একক ধনাত্মক চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটিকে ওই বিন্দুর বিভব বলে। এখন অসীম বলতে কি ওই অসীম একদম অনেক দূরে এরকম না, এখানে অসীম বলতে বোঝায় এটা যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়, দেখো এটা একটা তড়িৎ ক্ষেত্র, কিউ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের বাইরে যত জায়গা আছে সবই অসীম, তড়িৎ ক্ষেত্রের বাইরের সকল জায়গাকে হচ্ছে অসীম ধরা হয়। তাহলে দেখো এই তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে +1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে ধরো আমরা এই বিন্দুতে নিয়ে আসবো, এই বিন্দুতে নিয়ে আসবো বি বিন্দুতে। তাহলে এই অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে, এখানে অসীম বলতে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরের কথা বোঝাচ্ছে, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে এই বি বিন্দুতে এই +1 কুলম্ব চার্জকে নিয়ে আসতে আমার একটা কাজ করতে হবে না, ডাব্লু পরিমাণ। ওই কাজকেই বলে হচ্ছে এই বি বিন্দুর বিভব, এই বি বিন্দুর বিভব। তাহলে বিভিন্ন বিন্দুর জন্য বিভব পার্থক্য বা বিভব আলাদা আলাদা হবে। প্রত্যেকটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে প্রত্যেকটা বিন্দুর জন্য বিভব কী হবে? আলাদা আলাদা বিভব পাবো, আলাদা আলাদা বিভব পাবো। তো এখন আসো আমরা যেই বি বিন্দুতে নিয়ে আসছি, এই যে বি বিন্দুতে বা এই বিন্দুতে ধরো নিয়ে আসবো, তো এই বিন্দুতে যে একটা চার্জকে নিয়ে আসবো, নিয়ে আসতে কী পরিমাণ কাজ করতে হয়েছে সেটা আমরা কীভাবে বের করব? খুবই সহজ, একটু আগে আমরা শিখে আসছি না যে বিভব পার্থক্য ডেল ভি ইকুয়াল টু কী ছিল, এই যেটা W/Q, আবার ডেল ভি ইকুয়াল টু কী ছিল, বি বিন্দুর বিভব মাইনাস হচ্ছে এ বিন্দুর বিভব, তাই না? এটা লিখেছি বি বিন্দুর বিভব মাইনাস এ বিন্দুর বিভব। এখানে এ বিন্দু হচ্ছে অসীম, যার কারণে হচ্ছে ভি ইনফাইনাইট। তো অসীমে তো কোনো বিভব ছিল না, তড়িৎ ক্ষেত্রের বাইরে কি এই 1 কুলম্ব চার্জের মধ্যে কোনো বিভব ছিল না, কারণ এখানে তো তড়িৎ ক্ষেত্রের বাইরে হলে বিভবই নাই, তাহলে বিভব হচ্ছে 0, অসীমের বিভব কত? 0। তাহলে এই বি বিন্দুর বিভবকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে বিভব কত আসবে? W/Q। তাহলে ভি হচ্ছে W/Q, W/Q। দেখো এইখানে বিভব পার্থক্য আর বিভবের সূত্র কী হবে? সেমই হবে, কিন্তু এইখানে বিভব পার্থক্য বলতে বোঝাচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভিতরের দুইটা বিন্দু, সে কারণে হচ্ছে ডেল ভি লেখা হয়েছে। আর এখানে একটা ভি বলতে বোঝাচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটা বিন্দু, কিন্তু ওই যে 1 কুলম্ব চার্জকে কিউকে যে আনা হয়েছে বা 1 কুলম্ব চার্জকে যে আনা হয়েছে ওটা আনা হয়েছে কোথা থেকে? অসীম থেকে যখন কোনো বিন্দুতে নিয়ে আসবো ওইটা হবে হচ্ছে ওই বিন্দুর বিভব। আর তড়িৎ ক্ষেত্রের ভিতরের দুইটা বিন্দুর মধ্যে যখন আমরা কাজ বের করব ওইটা বলবো হচ্ছে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য আর বিভব কি জিনিস? আলাদা অবশ্যই। বিভব পার্থক্য হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য, দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে 1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে। আর বিভব কি? বিভব হচ্ছে ওই একটা বিন্দু যদি অসীম হয়, অসীম থেকে ওই বিন্দুতে অন্য একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হবে হচ্ছে ওই বি বিন্দুর বিভব। বোঝা গিয়েছে? এখন আসো আমরা কোনো বিন্দুর জন্য বিভবের সূত্র কী হবে সেই সূত্রটা প্রতিপাদন করার চেষ্টা করি। এটা তো একদম মৌলিক সূত্র, বেসিক সূত্র, ভি ইকুয়াল টু W/Q। কাজকে আধান দিয়ে ভাগ করলে বিভব পাওয়া যায়, এটা তো একদম বেসিক সূত্র। তো বেসিক সূত্র দিয়ে তো আমরা ম্যাথ করতে পারবো না, অর্থাৎ MCQ
আসতে পারে বা খ নাম্বার কোশ্চেন আসতে পারে। তো আসো আমরা একটা সূত্র প্রতিপাদন করি। তাহলে তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব কি? তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, দেখো অসীম থেকে 1 কুলম্ব চার্জকে আমরা এ বিন্দুতে আনছি, এ বিন্দুতে আনতে যেই পরিমাণ ওয়ার্ক কাজ করতে হবে সেই কাজই হচ্ছে এ বিন্দুর বিভব, এ বিন্দুর বিভব, তাই না? এ বিন্দুর বিভব। এখন আসো আমরা বিভবের রাশিমালা প্রতিপাদন করি। এখন রাশিমালা প্রতিপাদন করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তোমরা কি জানো কাজের একটি সূত্র রয়েছে W = F × S। কাজকে যদি আমরা কোনো বস্তুর উপর, ধরো একটা বস্তুর উপর F বল প্রয়োগ করছো, কি বল প্রয়োগ করছো? F পরিমাণ বল প্রয়োগ করছো, বস্তুটার S পরিমাণ সরণ হয়েছে, বস্তুটা এখান থেকে আগে এখানে ছিল এখানে চলে গেছে। কোনো বস্তুর উপর যদি F পরিমাণ বল প্রয়োগ করো, বস্তুটার যদি S পরিমাণ সরণ হয়, তাহলে আমরা এই বস্তুটার কি পরিমাণ কাজ করতে হবে এই যে S পরিমাণ সরণের জন্য সেটা আমরা বের করতে পারি। সেটা সূত্র কি? আমরা যদি এই বলকে আর এই সরণকে গুণ করে ফেলি তাহলে আমরা কাজ পেয়ে যাব। তাহলে W = কত? F × S। অবশ্যই F এর দিকে হতে হবে, F যেদিকে S সেদিকেই হতে হবে। তাহলে আসো এই যে এই বস্তুটাকে এ বিন্দুতে নিয়ে আসছি, তো এ বিন্দুতে নিয়ে আসলে এই বিন্দুতে নিয়ে আসলে এই বিন্দুতে এই +1 এই পজিটিভ কিউ পরিমাণ চার্জকে এই বিন্দুতে যখন নিয়ে আসবো, এই ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ এটা কি বিকর্ষণ করবে না? এ পরিমাণ বলে বিকর্ষণ করবে। এই যে বিকর্ষণ করে কতটুকু দূরে রাখতেছে? আর পরিমাণ দূরে রাখতেছে না, বললাম এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর পরিমাণ, এটা বোঝা গেছে। তাহলে এফ হচ্ছে বল বা তড়িৎ বল, যেটা হচ্ছে এটা বিকর্ষণ করছে, কুলম্ব বল। কাজ হচ্ছে এই বল আর এই সরণকে যখন গুণ করব তখন কি পাবো? এই যে আর পরিমাণ দূরে এটাকে রাখতেছে, কিউ পরিমাণ চার্জকে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ, এবং আর কি কতটুকু দূরে রাখতেছে, সরণ। তাহলে একটু আগে আমরা বিভবের রাশিমালা দেখেছিলাম কি V = কি W/Q, W এক্সটার্নাল / Q। এখানে ডাব্লিউ কী ছিল? অসীম থেকে আনতে কী পরিমাণ কাজ করা হয়েছে, এবং কিউ কী ছিল? আধান, কী পরিমাণ আধানকে অসীম থেকে আনা হয়েছে। আর বিভব হচ্ছে ভিতে বলতে কী বোঝাচ্ছে? বিভব। এখন আসো আমরা কুলম্বের সূত্র অনুযায়ী কি জানি? F = K Q1Q2/d², না? এই যে ধরো আমার কাছে কিউ এর একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে কিউ চার্জের জন্য, এবং অসীম থেকে আমরা এই বিন্দুতে পজিটিভ কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসছে। এখন এখানে নিয়ে আসার জন্য আর এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ধরো আর, আর। তো অসীম থেকে যখন এখানে এই বিন্দুতে কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসছি, এটার মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, সেটা কি আমার এফ। তা এফকে কীভাবে বের করবো? কুলম্বের সূত্র থেকে। F = কত? K Q1Q2/r², মধ্যবর্তী দূরত্ব। এখন এই যে এখানে নিয়ে আসছি, এখন তো এটা তো বল বের করছে, কাজ বের করতে পারবো না? অবশ্যই পারবো। কাজ = আমরা কি জানি? বল × সরণ। বল তো আমরা পাইছি, কী পরিমাণ বল এটার উপর প্রয়োগ হবে? K Q1Q2/r², ক্যাপিটাল কিউ স্মল কিউ/r²। এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত? আর। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? আর। তাহলে দেখো এই বল আর সরণকে যদি গুণ করি আমরা কি পাবো? এই কিউ পরিমাণ চার্জকে এই বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ করতে হবে সেটা পাবো, ডাব্লু পাবো। তাহলে একটা r² থেকে একটা r² কাটা, তাহলে কি হবে? W = K Q ক্যাপিটাল কিউ স্মল কিউ/r। এটা কিসের সূত্র? বা এটা এই ডাব্লু দ্বার কি বুঝি? এই যে কিউ পরিমাণ চার্জকে এই বিন্দুতে নিয়ে আসার জন্য কি পরিমাণ কাজ করতে হয়েছে সেইটা কাজ বের হয়েছে। তো আমাদের তো কাজ বের করতে হবে না, আমাদের বের করতে হবে হচ্ছে বিভব। তো বিভবের সূত্র আমরা কি জানতাম? অসীম থেকে একক ধনাত্মক মানে 1 কুলম্ব চার্জকে আনতে হবে, আনলে যে পরিমাণ কাজ হবে সেটা হচ্ছে বিভব। আমরা আনছি কি পরিমাণ চার্জ? কিউ পরিমাণ চার্জ, তাই না? কিউ পরিমাণ চার্জ আনছি। তাহলে দেখো এখন এই কিউ এর মান যদি 1 কুলম্ব হয়, তাহলে কি পরিমাণ কাজ আমরা পাবো সেটাকেই আমরা কি বলি? বিভব। তাহলে এই কিউ এর ভ্যালু 1 বসাই দিছি, তাহলে আমার এই ভি এর ইকুয়েশন কি দাঁড়ায়? ভি এর ইকুয়েশনটা কি দাঁড়ায়?
ভি ইকুয়াল টু কে ক্যাপিটাল কিউ বাই আর। এটাই আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো বিন্দুর বিভব বা ভি এর সূত্র কি, কে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর। এই সূত্রটা কীভাবে এসেছে বোঝা গিয়েছে? আমরা প্রথমে কিউ পরিমাণ চার্জের জন্য কী পরিমাণ কাজ করতে হবে সেটা বের করেছি, এবং কিউ পরিমাণ চার্জের জন্য যদি কাজ করতে হয় ডাব্লু, তাহলে একের জন্য কত হবে? তো একক কুলমের জন্য এখানে একক কুলমের জন্য কাজ কত হবে, এখানে কিউ এর ভ্যালু কত হবে? তাহলে ওয়ান বসে দিলে ভি ইকুয়াল টু কত, কে ইন্টু কিউ বাই আর। তাহলে ভি এর একটি সমীকরণ আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই আর। এখন আসো আমরা ধারক বা ক্যাপাসিটর কী জিনিস সেই সম্পর্কে আলোচনা করব। যে পরিবাহী ব্যবস্থায় বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করতে পারে তাকে ধারক বা ক্যাপাসিটর বলা হয়। তাহলে ক্যাপাসিটরের মধ্যে কি হয়? ক্যাপাসিটর আমাদের বৈদ্যুতিক চার্জ বা আধানকে সঞ্চয় করে রাখতে পারে। এখন এই চার্জ বা আধান সঞ্চয় করে রাখতে হয় কেন? তাহলে দেখো, ধারকের প্রধানত তিনটি কাজ রয়েছে। কি কি? ধারক চার্জকে সঞ্চয় করতে পারে এবং বিদ্যুৎ শক্তি সংরক্ষণ করতে পারে এবং প্রয়োজন অনুসারে চার্জ সরবরাহ করতে পারে। তাহলে আমরা যদি বিদ্যুৎ শক্তি সংরক্ষণ করতে চাই এবং প্রয়োজন অনুসারে চার্জকে সরবরাহ করতে চাই, আমাদেরকে অবশ্যই ক্যাপাসিটর বা ধারককে ইউজ করতে হবে। যেমন দেখো, এখানে দুইটি বাস্তব উদাহরণ দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে ক্যামেরার ফ্ল্যাশ চালু করলে হঠাৎ প্রচুর আলো বের হয়। কেন বের হয়? কারণ হচ্ছে আমাদের ক্যামেরার মধ্যে একটা ক্যাপাসিটর থাকে। ওই ক্যাপাসিটরের মধ্যে শক্তি জমা করে রাখা হয় বা চার্জ জমা হয়ে থাকে। যখন আমাদের ফ্ল্যাশের প্রয়োজন হয়, আমরা যদি যখন বাটনটা টিপি, একসাথে অনেক পরিমাণে শক্তি বের হয়, যার ফলে হচ্ছে ওই শক্তিটা ওই শক্তিটা আলোক শক্তিতে রূপান্তর করে ফেলে কিছু সাময়িক সময়ের জন্য। এবং ওই সাময়িক সময় আলোক শক্তিতে রূপান্তর করার জন্য কিন্তু অনেক অধিক পরিমাণ শক্তি প্রয়োজন ছিল। ওই শক্তিটা কে সরবরাহ করে? ওই শক্তিটা সরবরাহ করে হচ্ছে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের মধ্যে আমরা শক্তিকে সংরক্ষণ করতে পারি এবং এক মুহূর্তে সব শক্তি ছেড়ে দেয়। আরেকটা উদাহরণ হচ্ছে ইউপিএস। আমাদের কম্পিউটারে আমরা অনেক সময় ইউপিএস ব্যবহার করি। কেন ব্যবহার করি? যখন কারেন্ট চলে যায় কিছু সময়ের জন্য ইউপিএস আমাদের কম্পিউটারটাকে অন রাখতে সাহায্য করে। এখন এই যে কম্পিউটারটাকে অন রাখতে সাহায্য করতেছে, এখন ইউপিএসের মধ্যে কি জমা রয়েছে? তাহলে ইউপিএসের মধ্যে শক্তি সংরক্ষণ করা হয়েছে। ইউপিএসটা বৈদ্যুতিক শক্তি সংরক্ষণ করে রাখে, ইউপিএসটা চার্জ সংরক্ষণ করে রাখে। যখন প্রয়োজন হয় ইউপিএসটা আমরা সেই শক্তি বা চার্জকে সে গেইন করে, সেই শক্তির সাহায্যে আমরা ওই কম্পিউটারকে চালাতে পারি এবং কম্পিউটারটাকে কিছু সময়ের জন্য আমরা অন রাখতে পারি। তো এখন আসো, ধারকত্ব বা ক্যাপাসিটেন্স এর একক কী? এখন ক্যাপাসিটেন্স বা ধারকত্ব কী জিনিস? এখন একটা ধারকের চার্জ কী পরিমাণ চার্জ সে সংরক্ষণ করতে পারে তার ক্ষমতাকে বলি হচ্ছে আমরা ধারকত্ব। একটা ধারক কী পরিমাণ চার্জ সঞ্চয় করতে পারবে তার ক্ষমতাকে আমরা কি বলবো? ধারকত্ব। তাহলে কোনো ধারকের চার্জ সঞ্চয় করার ক্ষমতাকে তার ধারকত্ব বলে। ধারকত্বকে আমরা সাধারণত সি দ্বারা প্রকাশ করি। ধারকত্বকে আমরা কী দ্বারা প্রকাশ করব? সি দ্বারা প্রকাশ করব। এবং ধারকত্বের এসআই একক হচ্ছে ফ্যারাডে। যেহেতু বিজ্ঞানী ফ্যারাডে এই ধারক বা ক্যাপাসিটেন্স সম্পর্কে প্রথম ধারণা প্রদান করেন, তাই তার নাম অনুসারে ধারকের বা ধারকত্বের প্রতীক বা ধারকত্বের একক আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা, ফ্যারাডে। এখন আসো, কোনো ধারকের সঞ্চিত শক্তি যদি কিউ হয়, ধরো আমাদের কাছে একটা ধারক রয়েছে এবং এই ধারকের মধ্যে কি পরিমাণ চার্জ রয়েছে, কি পরিমাণ চার্জ সে সঞ্চিত করছে, সেটা হচ্ছে কিউ। এবং এই ধারকের একটা বিভব পার্থক্য রয়েছে, এই বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে যদি কোনো ধারকের মধ্যে সঞ্চিত চার্জ কিউ হয় এবং ওই ধারকের বিভব পার্থক্য ভি হয়, তাহলে আমরা বলতে পারি ওই ধারকের ধারকত্ব হবে হচ্ছে সি ইকুয়াল টু কিউ বাই ভি। সি ইকুয়াল টু কিউ বাই ভি, অর্থাৎ ভি ইকুয়াল টু কী হবে? কিউ বাই সি। সি ইকুয়াল টু কিউ বাই ভি এবং ভি ইকুয়াল টু কিউ বাই সি। এই ভি দিয়ে বোঝাচ্ছে ওই ধারকত্বের ভোল্টেজ এবং কিউ দিয়ে বোঝাচ্ছে ওই ধারকত্বের মধ্যে সঞ্চিত চার্জ এবং সি দিয়ে বোঝাচ্ছে কি? ওই ধারকত্বের ক্ষমতা, অর্থাৎ ধারকের ক্ষমতাকে আমরা কি বলবো? ধারকত্ব। তাহলে সি হচ্ছে ধারকত্ব, কিউ হচ্ছে সঞ্চিত চার্জ এবং ভি হচ্ছে বিভব বা পটেনশিয়াল। এখন তোমাকে যদি আমরা বলি যে কোনো ধারকের ধারকত্ব 1 ফ্যারাডে বলতে তুমি কি বুঝো? কোনো ধারকের ধারকত্ব 1 ফ্যারাডে বলতে তুমি কি বুঝো? তাহলে তুমি কি বলবা?
এই সি এর ভ্যালু যদি 1F হতে হয়, 1 ফ্যারাডে হতে হয়, ধরো এই সি এর ভ্যালু 1 ফ্যারাডে হইতে হবে, তাহলে এইটাকে কিউকে 1 হইতে হবে না, এবং ভিকেও 1 হইতে হবে না, তাই না? এই কিউ যদি 1 হয়, ভি যদি 1 হয়, তাহলে সি এর ভ্যালু কত আসবে? 1 আসবে। তাহলে যদি কোনো ধারককে 1 কুলম্ব চার্জ সঞ্চয় করলে তার বিভব পার্থক্য 1 ভোল্ট হয়, তবে তার ধারকত্ব কত হবে? 1 ফ্যারাডে। যদি কোনো ধারকের মধ্যে 1 কুলম্ব চার্জ সঞ্চারিত হয় এবং এর বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট হয়, তাহলে এর ক্যাপাসিটেন্স বা ধারকত্ব কত হবে? 1 ফ্যারাডে। বুঝতে পেরেছ? এখন আসো ধারকের ভৌত তাৎপর্য। এখন ধরো দুইটি ধারকত্বের ভৌত তাৎপর্য, দুইটি ধারকের ধারকত্ব রয়েছে, একটা ধারকের ধারকত্ব বেশি এবং একটা ধারকের ধারকত্ব কম। তো ধারকত্ব কী জিনিস? ধারকত্ব হলো কোনো ধারকের চার্জ ধারণ ক্ষমতা, তার ক্ষমতা মানে চার্জকে কত কী পরিমাণে চার্জ ধারণ করতে পারে। তো সহজ কথা হচ্ছে, যার ধারকত্ব বেশি হবে তার চার্জ ধারণ ক্ষমতা তো বেশিই হবে। ধারকত্ব বেশি হলে চার্জ ধারণ ক্ষমতা কী হবে? বেশি হবে। ধারকত্ব কম হলে চার্জ ধারণ ক্ষমতা কম হবে। এখন হচ্ছে ধারকত্ব বেশি হলে কি বিভব পার্থক্য বেশি হবে বা বিভব পার্থক্য কম হবে? বিষয়টি তেরকম না। ধারকত্ব বেশি হলে অনেক বেশি পরিমাণ চার্জ দিলেও বিভব অল্প বৃদ্ধি পাবে, আবার ধারকত্ব কম হলেও অল্প চার্জ দিলেই বিভব অনেক গুণ বেড়ে যাবে। ধরা যাক আমার কাছে দুইটা ধারক আছে, ধরো এই একটা ধারক, এই একটা ধারক, দুইটা ধারক আছে। এখন উভয় ধারকের মধ্যে আমি 40 কুলম্ব চার্জ দিলাম, এটাকেও 40 কুলম্ব চার্জ দিলাম, এটাকেও 40 কুলম্ব চার্জ দিলাম, 40 কুলম্ব চার্জ দিলাম, এবং এই ধারকের ধারকত্ব হচ্ছে 2 ফ্যারাডে এবং এই ধারকের ধারকত্ব হচ্ছে 20 ফ্যারাডে। তবে দেখো তো এই প্রথম ধারকের মধ্যে বিভব পার্থক্য কত আসবে? ভি ইকুয়াল টু কিউ বাই এফ না, কিউ বাই সি। তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি, কিউ হচ্ছে 40, সি হচ্ছে 2, তাহলে ভোল্টেজ হচ্ছে 20। দেখো এই ধারকের ধারকত্ব কম কিন্তু ভোল্টেজ কত? 20। আবার দেখো এই ধারকের ধারকত্ব বা ভোল্টেজ কত আসবে? এই ধারকের ভোল্টেজ আসবে হচ্ছে কিউ বাই সি, তাহলে কিউ হচ্ছে 40 আর ধারকত্ব হচ্ছে 20, তাহলে ভোল্টেজ কত আসবে? 2। তার মানে যার ধারকত্ব বেশি তাকে অল্প চার্জ দিলেই বিভব অনেক কী হয়ে যাবে? বেড়ে যাবে, এবং যার ধারকত্ব কম তাকে অল্প চার্জ দিলেই বিভব কী হয়ে যাবে? অনেক বেশি বেশি বেড়ে যাবে। আবার যার ধারকত্ব বেশি তাকে বেশি চার্জ দিলে অনেক চার্জ দিলে বিভব অল্প বৃদ্ধি পাবে। আসো বিষয়টাকে আরেকটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি। ধরলাম আমাদের কাছে দুইটা পানির ট্যাঙ্ক আছে এবং পানির ট্যাঙ্ককে আমরা ধারক হিসেবে কল্পনা করতে পারি যে আমাদের কাছে দুইটা ধারক আছে। তো প্রথম ট্যাঙ্কের মধ্যে ধারণ ক্ষমতা হচ্ছে 1000 লিটার এবং দ্বিতীয় ট্যাঙ্ক হচ্ছে ধারণ ক্ষমতা 100 লিটার। তো তুমি যদি দুইটা ট্যাঙ্কের মধ্যে 100 লিটার পানি ঢালো, এই ধারকের ধারকত্ব বেশি না, এর ধারণ ক্ষমতা অনেক বেশি। 100 লিটার পানি ঢাললে এর কি খুব বেশি প্রভাব পড়বে? এটা কি মনে হবে? এটার কি খুব বেশি প্রভাব পড়বে? না। আবার এইটার মধ্যে যদি আমি 100 লিটার পানি ঢালি, এটা সম্পূর্ণটা ভরে যাবে না? সম্পূর্ণটা ভরে যাবে, কারণ এর ধারকত্ব কম, এর ধারণ ক্ষমতাই কম। এটা কি হবে? সম্পূর্ণটাই ভরে যাবে। এটা ধারণ ক্ষমতা বেশি, এর কাছে 100 লিটার পানি কোনো কিছুই না, কারণ হচ্ছে এ 1000 লিটার পানি ধারণ করতে পারে। তার মানে যার ধারকত্ব বেশি তাকে 100 কুলম্ব চার্জ দিলেও বিভব সামান্য বাড়বে, বিভবের কোনো বেশি পরিবর্তন হবে না, কারণ এখানে বিভবের পরিবর্তন হয় নাই। দেখো এখানে 100 লিটার পানির কারণে এর জায়গা বেশি ভরে নাই, কিন্তু যার ধারকত্বই কম, ধারণ ক্ষমতাই কম, তার কাছে ওই 100 কুলম্ব চার্জ দিলে তার বিভব অনেক বেশি বেড়ে যাবে। দেখো এখানে জায়গা অনেক বেশি ভরে গিয়েছে। তার মানে যার ধারকত্ব বেশি তাকে বেশি চার্জ দিলেও বিভব খুব সামান্য বাড়ে, এবং ধারকত্ব কম হলে কম চার্জ দিলেও বিভব খুব বেশি বেড়ে যায়। তাহলে আমরা মনে রাখবো ধারকত্ব বেশি হলে বিভব সামান্য বাড়ে, বিভব কম পরিমাণে বাড়বে, এবং ধারকত্ব কম হলে বিভব অনেক বেশি পরিমাণে বাড়বে। বেশি হলে সামান্য বাড়বে,
কম হলে অনেক বেশি বাড়বে। বোঝা গিয়েছে? এখন আমরা সমান্তর ধাতব প্লেট দিয়ে তৈরি ক্যাপাসিটর সম্পর্কে জানব। দেখো, এটা হচ্ছে একটা সমান্তর ধাতব প্লেট দিয়ে তৈরি ক্যাপাসিটর। কি বলা রয়েছে, সবচেয়ে পরিচিত এবং সহজ কার্যরত ধারক তৈরি করা হয় দুটি ধাতব পাত পাশাপাশি রেখে। দেখো, দুটি ধাতব পাতকে পাশাপাশি রাখা হয়েছে। ধাতব পাতের একটিতে যদি ধনাত্মক, এই দেখো ধাতব পাতের একটিতে হচ্ছে ধনাত্মক চার্জ দেওয়া হয়েছে এবং অন্যটিতে যদি ঋণাত্মক চার্জ রাখা হয়, তাহলে দুটি পাতের মাঝে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। অবশ্যই এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে না, এই চার্জগুলোর ফলে এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। সেই তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি থাকে, অবশ্যই তড়িৎ ক্ষেত্রের মধ্যে সঞ্চিত শক্তি থাকবে। একটা ধারকের ধারকত্ব যদি সি এবং ভোল্টেজ যদি ভি হয়, তবে তার ভেতরে যে শক্তি বা এনার্জি জমা থাকে সেটি হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। তাহলে ধারকের মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে সেটাকে কি বলবো, ধারকের সঞ্চিত শক্তি। এবং ধারকের সঞ্চিত শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি, এনার্জি। তো ই ইকুয়াল টু কী হবে, ই ইকুয়াল টু হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। এখানে সি কি, সি হচ্ছে ওই ধারকের ধারকত্ব ফ্যারাডে এবং ভি হচ্ছে ওই ধারকের বিভব পার্থক্য ভোল্ট। আমরা যদি কোনো ধারকের ফ্যারাডে মানে কত ফ্যারাডে, ওই ধারকটা কত ফ্যারাডে মানে ধারকত্ব জানি এবং কত ভোল্টের মানে বিভব পার্থক্য জানি, এফ কত ফ্যারাডে এবং কত ভোল্টের এই দুইটা জানি, তাহলে আমরা কি বের করতে পারবো, ওই ধারকের সঞ্চিত শক্তিকে বের করতে পারবো। তাহলে ধারকের সঞ্চিত শক্তি ইকুয়াল টু কী হবে, ই ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। এখন আসো আমরা এই অধ্যায়ের সকল সূত্রগুলোকে একসাথে দেখার চেষ্টা করি। শুরুতে কি ছিল, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কী ছিল, এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্টের ভ্যালু কত ছিল, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এবং কিউ ওয়ান এবং কিউ টু ছিল হচ্ছে দুইটি চার্জ এবং আর ছিল হচ্ছে ওই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। এবং বৈদ্যুতিক বলের আরেকটা সূত্র আমরা জানি, এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু হচ্ছে কিউ ই। এখানে ই কি, ই হচ্ছে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের একটা সূত্র আসবে, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কী লেখা যায়, ই ইকুয়াল টু এফ বাই কিউ। এফ হচ্ছে তড়িৎ বল এবং কিউ হচ্ছে কোন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে, কিউ। এবং আমরা যদি কিউ চার্জের জন্য, ধরো মাঝে একটা কিউ চার্জ রয়েছে, তো কিউ চার্জের জন্য আমরা কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে ওইটার জন্য সূত্র কী হবে, ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, কুলম্বের সূত্র তো হচ্ছে এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, কিন্তু তড়িৎ প্রাবল্যের সূত্র হচ্ছে ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। এখানে শুধুমাত্র একটাই কিউ থাকবে, মানে একটাই চার্জ থাকবে, এখানে কিন্তু দুইটা চার্জের মান লিখতে হবে এবং একটাই চার্জ থাকবে এবং আর স্কোয়ার থাকবে। সূত্রগুলো খুবই সিমিলার বা কাছাকাছি টাইপের। এবং বিভব পার্থক্যের সূত্র কি বা বৈদ্যুতিক বিভবের সূত্র কি, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। আমরা যদি কাজকে ওই চার্জ দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাবো, বিভব পার্থক্য পাবো। আমরা কোনো একটা চার্জকে ওই কোন তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে কী পরিমাণ কাজ করতে হবে সেটা যদি জানি, ডাব্লিউ, এবং কী পরিমাণ চার্জকে আমরা নিয়ে আসছি ওই চার্জের মান যদি জানি, কিউ, তাহলে আমরা কাজকে যদি কিউ দ্বারা ভাগ করি, চার্জ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কী আসবে, বিভব পার্থক্য আসবে, ভি, বা বৈদ্যুতিক বিভব আসবে, ভি। এবং সিমিলারলি বিন্দু আধানের জন্য বৈদ্যুতিক বিভব কী হবে, ভি ইকুয়াল টু কে কিউ বাই আর। দেখো, তড়িৎ প্রাবল্য হচ্ছে ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, কিন্তু বিভব হচ্ছে ভি ইকুয়াল টু কে কিউ বাই আর। এখানে শুধুমাত্র আর থাকবে, এখানে আর স্কোয়ার থাকবে। এখানে হচ্ছে কিউ ওয়ান কিউ টু থাকবে, এখানে শুধুমাত্র কিউ থাকবে, এখানে শুধুমাত্র কিউ থাকবে। এবং বিভব ও প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাহলে দেখো, অবশ্যই এই বিভব আর প্রাবল্যের মধ্যে একটা জিনিস শর্ট আছে, সেটা কি, একটা আর। এখানে একটা আর বেশি, এখানে একটা আর কম। তাহলে বিভব আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি হবে, সম্পর্ক হচ্ছে ই ইকুয়াল টু ভি বাই আর। বিভবকে যদি আমরা আর দিয়ে দূরত্ব দিয়ে ডিভাইড করে ফেলি তাহলে আমরা কি পাবো, বৈদ্যুতিক প্রাবল্য পাবো। ধারকত্বের সূত্র আমরা বেসিক সূত্রটা পড়েছি, সি ইকুয়াল টু কী হবে, কিউ বাই ভি। কিউ হচ্ছে ওই ধারকের চার্জ, কী পরিমাণ চার্জকে সঞ্চিত করতে পারে, এবং ভি হচ্ছে ওই ধারকের ভোল্টেজ। তাহলে চার্জকে যদি ভোল্টেজ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, ধারকত্ব বা ক্যাপাসিটেন্স পাবো। এবং একটা ধারকের মধ্যে কী পরিমাণ শক্তি সঞ্চয় করতে পারে ওই ধারকটা, সেটাও বের করার সূত্র হচ্ছে ইউ বা ই ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। এখানে সি হচ্ছে ওই ধারকের ধারকত্ব এবং ভি হচ্ছে ওই ধারকের বিভব, ভি স্কোয়ার।
তাহলে ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। আমাদেরকে এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য সূত্রগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। এখন আসো আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করি। তো কি বলেছে এখানে, আমাদের কাছে 5 মাইক্রোফ্যারাডের ধারকের মধ্যে 10 ভোল্ট প্রয়োগ করলে চার্জ কত হবে। তাহলে দেখো একটা ধারক রয়েছে, যে ধারকের ধারকত্ব হচ্ছে 5 মাইক্রোফ্যারাডে, সি হচ্ছে 5 মাইক্রোফ্যারাডে। তো মাইক্রোফ্যারাডেকে আমরা হচ্ছে ফ্যারাডেতে রূপান্তর করেছি। 1 মাইক্রোফ্যারাডের সমান কত, 10⁶ ফ্যারাডে। এসি এককে সবগুলোতে রিপ্লেস করতে হবে অবশ্যই, এবং ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, তাহলে ভি ইকুয়াল টু 10 ভোল্ট। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে, কিউ ইকুয়াল টু আমরা কি জানি, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। সি হচ্ছে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব এবং ভি হচ্ছে ভোল্ট। তাহলে ক্যাপাসিটেন্সও জানি, ভোল্টও জানি, দুটার মান বসিয়ে দিয়েছি, কত আসছে 50 ইন্টু 10⁶ ক্যাপাসি 50 ইন্টু 10⁶ কুলম। তাহলে দেখো তো 10⁶ ইকুয়াল টু কত, 1 মাইক্রোফ্যারাডে না। তাহলে 50 ইন্টু 10⁶ কুলম ইকুয়াল টু কি কত হবে, 50 মাইক্রো কুলম, 50 মাইক্রো কুলম। শেষ, খুবই সোজা ম্যাথ, জাস্ট মান বসিয়ে দিলেই হবে। এখন আসো এখানে কি বলেছে যে 2 মাইক্রোফ্যারাডের ধারকের মধ্যে 12 ভোল্ট দিলে সঞ্চিত শক্তি কত হবে। তো সিমিলার ম্যাথ, সঞ্চিত শক্তির সূত্র আমরা কি জানি, ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। তো সি এর ভ্যালু কত এখানে, সি হচ্ছে আমার ধারকত্বর ভ্যালু কত, 2 মাইক্রোফ্যারাডে। তাহলে মাইক্রোফ্যারাডেকে তো আমরা ফ্যারাডেতে রিপ্লেস করছি, 10⁶ দিয়ে মাইক্রোফ্যারাডে থেকে ফ্যারাডেতে রিপ্লেস করা হয়েছে, এবং ভোল্টেজ হচ্ছে আমার 12 ভোল্ট। তাহলে আমার শক্তি কত হবে, হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার। সি এর ভ্যালু বসাইছি, ভি এর ভ্যালু বসাইছি, ক্যালকুলেশন করলে কত হবে 1.44 ইন্টু 10⁻⁻4 জুল। অবশ্যই এই শক্তির একক কি, শক্তির একক হচ্ছে জুল। তাহলে এখন আসো 3 নাম্বারে কি বলেছে, 4 মাইক্রোফ্যারাডের ধারক 20 ভোল্ট হলে চার্জ কত হবে। এই 1 নাম্বার আর 3 নাম্বারটা সিমিলার ম্যাথ, তাহলে অবশ্যই তোমরা এটা দেখে নিও। আসো নেক্সট ম্যাথে যাওয়া যাক। কি বলেছে এখানে, যে দুইটি বিন্দু আধান 4 মাইক্রোকুলম এবং -6 মাইক্রোকুলম যথাক্রমে 0.3 মিটার দূরত্বে স্থাপন করা হলো। মধ্যবিন্দুতে বৈদ্যুতিক তীব্রতা বা ইলেকট্রিক্যাল ফিল্ড নির্ণয় করো। মধ্যবিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এই বিন্দুতে হচ্ছে আমার +4 মাইক্রোকুলম এবং এই বিন্দুতে হচ্ছে -6 মাইক্রোকুলম আমরা স্থাপন করেছি, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.3 মিটার। 0.3 মিটার। আমাদেরকে এদের মাঝ বিন্দুতে, একদম মধ্যবিন্দুতে, মানে এইটা থেকে 0.5 মিটার দূরে এবং -6 কুলম থেকে 0.15 মিটার দূরে এই বিন্দুতে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে সেটা নির্ণয় করতে বলছে। তো এই ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক তীব্রতার ম্যাথ করার জন্য আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বৈদ্যুতিক তীব্রতা হচ্ছে ভেক্টর রাশি। কী রাশি, বৈদ্যুতিক তীব্রতা হচ্ছে ভেক্টর রাশি। এটার মান রয়েছে এবং দিক রয়েছে। আমরা যখন বৈদ্যুতিক তীব্রতা বা তড়িৎ তীব্রতার ম্যাথ করব, তাহলে আমাদেরকে মান এবং দিক দুইটার বিষয় বিবেচনায় রাখতে হবে। তো আসো ম্যাথটা সলভ করি। প্রথমে কি করতে হবে, মধ্যবিন্দুতে বৈদ্যুতিক তীব্রতা সেটা বের করতে হবে। তো দেখো এই +4 কুলম চার্জের জন্য আমরা এই বিন্দুতে কি একটা বৈদ্যুতিক তীব্রতা পাবো না। বৈদ্যুতিক তীব্রতার সংজ্ঞা কী ছিল, বা তড়িৎ তীব্রতার সংজ্ঞা, কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতা বের করার জন্য ওই বিন্দুতে +1 কুলম চার্জকে স্থাপন করতে হয়, এবং +1 কুলম চার্জকে যখন স্থাপন করব, দেখতে হবে এই +1 কুলম চার্জের সাথে ওই আমার যেই কেন্দ্রেই যে চার্জটা ছিল ওই চার্জটার মধ্যে কী পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে, ওইটাই হচ্ছে আমার তড়িৎ তীব্রতা। তো তড়িৎ তীব্রতার সূত্র ছিল E = kq/r²। এখানে k হচ্ছে 9 × 10⁹, q হচ্ছে +4 মাইক্রোকুলম, এবং r হচ্ছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স। এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, 0.15 মিটার। তো সব কিছুর ভ্যালু যদি বসাই দেয়, তাহলে +4 কুলমের জন্য আমরা তড়িৎ তীব্রতা বা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত পাবো, 1.6 × 10⁶ নিউটন পার কুলম। তড়িৎ তীব্রতার একক কি, নিউটন পার কুলম। অবশ্যই এই কিউকে আমার এসআই একক কুলমে রিপ্লেস করতে হবে, মানে 10⁶ দিয়ে গুণ করতে হবে।
তো সিমিলারলি এই চার্জের জন্য আমরা এই বিন্দুতে তড়িৎ তীব্রতা বের করতে পারবো না। দেখো তো দ্বিতীয় আধান -6 মাইক্রোকুলমের জন্য এই বিন্দুতে তড়িৎ তীব্রতার ভ্যালু কত আসবে? ই ইকুয়াল টু কে কে কিউ বাই আর স্কোয়ার। কে হচ্ছে 9 × 10⁻⁹, কিউ হচ্ছে 6 × 10⁻⁻6 এবং আর হচ্ছে 0.15 মিটার। যেহেতু কুলম ছিল, চার্জ ছিল হচ্ছে -6 মাইক্রোকুলম, এটাকে আমরা কুলমে রিপ্লেস করে নিয়ে গেছি। তার মানে হচ্ছে মাইক্রোকুলম থেকে কুলমে আসার জন্য 6 × 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে। তো এই -6 কুলম চার্জের জন্য এই বিন্দুতে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে? এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে? এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আসবে 2.4 × 10⁻6 নিউটন পার কুলম। এখন দেখো যে ইলেকট্রিক ফিল্ডের তো জন্য মান বের করে ফেলেছি, এখন ডিরেকশনটা দেখতে হবে। এখানে যখন পজিটিভ চার্জ বসাবো, +1 কুলম চার্জকে নিয়ে আসবো, তো এইটা তো পজিটিভকে কি করবে? অবশ্যই বিকর্ষণ করে। তাহলে এই +4 কুলম চার্জের জন্য আমরা যেই ইলেকট্রিক ফিল্ড পাবো সেটার দিক কোন দিকে হবে? এই দিকে। তাহলে E1, এটা হচ্ছে পজিটিভ। এটা দেখো নেগেটিভ পজিটিভকে কি করে? আকর্ষণ করে না? তাহলে এইটার জন্য আমরা E2 এর দিক কোন দিকে পাবো? এই দিকে না? তাহলে দেখো E1 আর E2 এর দিক একই দিকে। E1 এবং E2 এর দিক কি? একই দিকে। সুতরাং এই বিন্দুতে তড়িৎ তীব্রতার ভ্যালু কত হবে? যেহেতু দুইটা একই দিকে যদি থাকে তাহলে আমরা কি করতে হয়? যোগ করতে হয়। একই দিকে থাকলে দুইটা তড়িৎ তীব্রতা যোগ করতে হয়। কখন যোগ করব? যখন রাশিগুলো ভেক্টর রাশি হবে। অবশ্যই এই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির যোগ বিয়োগ করার জন্য আমরা তাদের দিক এবং মান দুইটাকেই দেখতে হয়। যেহেতু এই দুইটা একই দিকে থাকলে একদম কি হবে? যোগ হবে। তাহলে E1 + E2 1.6 + 2.4 × 10⁻6, তাহলে 4 × 10⁻6 নিউটন পার কুলম। তাহলে এই বিন্দুতে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? 4 × 10⁻6 নিউটন পার কুলম। এখন যদি ধরো কোনো একটার তড়িৎ তীব্রতা এই দিকে হলো, আরেকটা তড়িৎ তীব্রতার ভ্যালু বা দিক এই দিকে হলো, ধরো এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, কোনো কারণে ধরো সাপোজ হলো, ধরো এইটা হচ্ছে মাইনাস, এটাও মাইনাস থাকলো, তাহলে এই কাহিনী ঘটবে। ধরো এখানে তাহলে আমরা +1 কুলম চার্জ আনবো, তো +1 কুলম চার্জকে এই -4 মাইক্রোকুলম কী করবে? আর নিজের দিকে আকর্ষণ করবে না? তাহলে এই জন্য তীব্রতার দিক কোন দিকে পাবো? এই দিকে। এবং -6 কুলম চার্জ এই +1 কুলম চার্জকে কী করবে? আকর্ষণ করবে না? তাহলে এইটার জন্য তীব্রতার দিক কোন দিকে পাবো? এই দিকে। এরকম কেসে দেখো দুইটা তড়িৎ তীব্রতার দিক পরস্পর বিপরীত দিকে হয়ে গেছে। তো যখন বিপরীত দিকে হয়ে যাবে কি করতে হবে? এই বিন্দুতে তড়িৎ তীব্রতার ভ্যালু কত হবে? বড়টা থেকে ছোটোটাকে মাইনাস করব। ধরো কোনো একটা বস্তু, এই বস্তুর উপরে এই দিকে 10 নিউটন বলে টানা হচ্ছে, তো এই দিকে 5 নিউটন বলে টানা হচ্ছে। তো এই বস্তুটার উপর প্রযুক্ত বল বা কত হবে? অবশ্যই 5 নিউটন। এবং ওই 5 নিউটন কোন দিক বরাবর ক্রিয়া করবে? অবশ্যই বেশি দিকের বরাবর, বেশি দিক। এই যে এটার উপর যে 5 নিউটন বল কার্যরত, সেটা তুমি কীভাবে বুঝছো? বড়টা থেকে ছোটোটাকে মাইনাস করছো, মাইনাস করলে যেই বলটা বাকি আছে সেই বলটা কী হবে? এটার উপর প্রযুক্ত হবে এবং ওই বড় বলের দিকে এই বস্তুটা যেতে থাকবে। সিমিলারলি এই বিন্দুতে তড়িৎ তীব্রতা যেটা হবে সেটা হচ্ছে আমার বেশি তীব্রতা থেকে কম তীব্রতাকে বাদ দিতে হবে। যদি E2 এর তীব্রতা বেশি হয় এবং E2 এর তীব্রতা কম হয়, তাহলে এইটার উপর তড়িৎ তীব্রতার ভ্যালু তখন কত হবে? E2 - E1। E2 - E1। যদি E1 এর ভ্যালু বড় হতো তাহলে E1 - E2। বোঝা গিয়েছে? আসো নেক্সট ম্যাথে যাই। এখানে কি বলেছে? একটি +8 মাইক্রোকুলম আধানের চারপাশে দুটি বিন্দু A এবং B যথাক্রমে 0.2 মিটার এবং 0.5 মিটার দূরে অবস্থিত। A এবং B বিন্দু, এই যে এটা হচ্ছে B বিন্দু, এটা হচ্ছে A বিন্দু। এই A এবং B বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে। তো বিভব পার্থক্যের সূত্র কি আমরা জানি? কোনো বিন্দুর জন্য বিভব পার্থক্যের সূত্র কি ছিল? V = KQ/R।
তো দেখো এ বিন্দুর বিভব কত হবে, বিভবের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু কে কিউ বাই আর। তাহলে এই যে এই বিন্দুতে বিভব কত হবে, এই চার্জ থেকে +8 কুলম চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব কত 0.4 মিটার। তাহলে আর এর ভ্যালু 0.4 বসানো হয়েছে, কে এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹ এবং কিউ হচ্ছে 8 মাইক্রোকুলম। তো মাইক্রোকুলমকে কুলমে রিপ্লেস করা হয়েছে 8 × 10⁶ কুলম। তাহলে ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় 3.6 × 10⁵ ভোল্ট। তাহলে এ বিন্দুর বিভব কত হবে 3.6 × 10⁵ ভোল্ট। সিমিলারলি বি বিন্দুর বিভব কি তোমরা বের করতে পারবে না, বি বিন্দুর জন্য দূরত্ব দেওয়া রয়েছে, বি বিন্দুর জন্য এই যে কোন বিন্দুর জন্য বিভব বের করতে হবে, সেই কোন চার্জের জন্য বিভব বের করতে হবে সেটাও বলা রয়েছে। এই কেন্দ্রের চার্জ হচ্ছে কত +8 মাইক্রোকুলম। তাহলে এবং কে এর ভ্যালু আমরা জানি, সব কিছু বসাই দিলে বি বিন্দুতে বিভব কত আসবে 1.44 × 10⁵ ভোল্ট। তো এখন দেখো আমাদেরকে বিভব পার্থক্য বের করতে বলেছে। তো বিভব পার্থক্য কি ছিল, ডেল ভি ইকুয়াল টু কী হবে, এই এ বিন্দুর বিভব মাইনাস বি বিন্দুর বিভব, বড়টা থেকে ছোটোটাকে মাইনাস করেছি। তো এ বিন্দুর বিভব হচ্ছে বেশি, বি বিন্দুর বিভব কম, বড়টার বিভব থেকে ছোটোটার বিভবকে মাইনাস করলে কত দাঁড়ায়, এই বিভব পার্থক্য এ আর বি বিন্দুর মধ্যে ভোল্টেজের পার্থক্য কত আসে 2.16 × 10⁵ ভোল্ট। তো আজ এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটি লাইক করতে পারো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।